Hello everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Shomapu. Hope all are doing well. আজ আমরা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রনিক্স এর থার্ড পার্ট আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি অ্যাটমিক স্ট্রাকচার, ম্যাটারের অ্যাটমিক স্ট্রাকচার কি রকম হতে পারে, সেই অ্যাটমিক স্ট্রাকচারে নিলস বোর কি বলেছিলেন, আরউইন শয়ডিঙ্গার কি বলেছিলেন এবং তাদের ইলেকট্রনিক সেল এটসেট্রা এটসেট্রা। তারপরে আলোচনা করেছি কি ক্রিস্টালাইন স্ট্রাকচার কিরকম হয়, ক্রিস্টাল কি এবং ক্রিস্টালের রিলেটেড যে প্যারামিটার গুলো আছে সেগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং তাদের একটা ছোট কম্পারেটিভ স্টাডি, যে দুটোরই লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আজকের আলোচ্য বিষয়গুলো আউটলাইনের মধ্যে দেয়া রয়েছে। আজকে আমরা মূলত আলোচনা করব কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স কিভাবে ক্লাসিক্যাল মেকানিক্স এর থেকে আলাদা এবং কোয়ান্টাম মেকানিক্স কিভাবে তৈরি হলো, এই একটা ছোট্ট রূপরেখা দেয়া হবে এখানে। তাছাড়া শয়ডিঙ্গারের একটা ইম্পর্টেন্ট বেসিক প্রবলেম, যেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর বেসিক প্রবলেম, সেটা হলো ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল প্রবলেম। সেই ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল প্রবলেমের সলিউশনটা দেখানো হবে এবং সেইটার উপর বেস করে কিভাবে অ্যাটমের মধ্যে এনার্জি ডিস্ট্রিবিউশন তৈরি করা হচ্ছে সেই জিনিসটা। এরপর আইসোলেটেড অ্যাটম থেকে ক্রিস্টাল এবং তার জন্য ক্রনিক পেনি মডেলের সলিউশন, এবং সবশেষে হচ্ছে যে ক্রিস্টালের মধ্যে কিভাবে এনার্জি ব্যান্ড ফর্ম করছে সেই জিনিসটা আজকে আলোচনা করা হবে। এইবার আমরা কোয়ান্টাম মেকানিক্স এর উদ্ভাবন এবং তার যে জার্নিটা, যে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে একটা নতুন পার্ট আলাদা হয়ে গিয়ে ফিজিক্সে বেরোচ্ছে, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, সেইটা সম্পর্কে আলোচনা করব। কোয়ান্টাম মেকানিক্স বলতেই যার কথা প্রথম মাথায় আসে তিনি হলেন ম্যাক্স প্ল্যাঙ্ক। কারণ ম্যাক্স প্ল্যাঙ্ক নোন অ্যাজ এ ফাদার অফ কোয়ান্টাম মেকানিক্স। ম্যাক্স প্ল্যাঙ্কের আগে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর কোনো ধারণা ছিল না। এই কোয়ান্টাম মেকানিক্স এর যাত্রাপথের কথা বলতে গিয়ে তার আগে একটা ছোট গল্প বলি। সেটা হলো ম্যাক্স প্ল্যাঙ্ক যখন গবেষণা করার কথা বলেন তার সুপারভাইজার বলেছিলেন যে ক্লাসিক্যাল ফিজিক্সে সমস্ত ধরনের থিওরেম বা থিওরি আবিষ্কার হয়ে গেছে, আর নতুন করে কিছু আবিষ্কারের অবকাশ নেই। তার ফলে ম্যাক্স প্ল্যাঙ্কের সামনে আর কোনো নতুন গবেষণা করার জায়গা নেই। তখন ম্যাক্স প্ল্যাঙ্ক চিন্তা করতে শুরু করেন যে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আলাদা হয়ে কিভাবে তার কাজ এগোবে, এবং তার ফলপ্রসূই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ওই যে জারটা ম্যাক্স প্ল্যাঙ্কের ক্ষেত্রে এসেছিল, তাই জন্যই কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্স এর নতুন একটা ধারা সৃষ্টি হলো ফিজিক্সের মধ্যে। এবার এই কোয়ান্টাম মেকানিক্সটা কি হিসেবে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আলাদা, সেটা আমরা এই প্রত্যেকটা যাত্রাপথেই আলোচনা করব। প্রথম 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক তার পস্টুলেট দিলেন যে কোনো একটা থার্মাল বডি যেটা রেডিয়েট করছে যে হিট এনার্জিটা, সেই হিট এনার্জিটা কিন্তু একটা ডিসক্রিট প্যাকেট অফ হিট এনার্জি, যেটার উনি নাম দিলেন কোয়ান্টা। তার আগে পর্যন্ত ধারণা ছিল কি যে যে এনার্জি রেডিয়েট হয় বা যে এনার্জি অ্যাবজর্ব হয় সেই এনার্জিটা একটা কন্টিনিউয়াস ফ্লো অফ এনার্জি। ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম বললেন যে না, ওটা কন্টিনিউয়াস ফ্লো অফ এনার্জি নয়, এটা ডিসক্রিট প্যাকেট অফ এনার্জি। এবং এই ডিসক্রিট প্রত্যেকটা প্যাকেটের এনার্জির যে ভ্যালুটা উনি ক্যালকুলেট করলেন, সেটা দেখালেন হলো যে E ইকুয়ালস টু এইচ ইন্টু নিউ, যেখানে নিউ হলো ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। তার মানে এনার্জিটা যে রেডিয়েটেড ফ্রিকোয়েন্সিটা বেরোচ্ছে সেই রেডিয়েটেড ফ্রিকোয়েন্সির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। হাই ফ্রিকোয়েন্সি হলে এনার্জি বেশি হবে, লো ফ্রিকোয়েন্সি হলে এনার্জি কম হবে। আর সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে উনি নাম দিলেন প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তার ফলে ফর্মুলাটা কি হলো, E ইকুয়ালস টু এইচ ইন্টু নিউ। এই E হলো প্রত্যেকটা কোয়ান্টার এনার্জি। এরপর আর 5 বছর পরেই 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন একটা ডেমনস্ট্রেশন দিলেন, যেটা ফিজিক্সের হিস্ট্রিতে রিনাউন্ড কি হিসেবে, ফটো ইলেকট্রিক এফেক্ট হিসেবে। সেটাতে উনি কি দেখালেন যে যখন লাইট এনার্জি এসে হিট করছে একটা মেটেরিয়ালকে, তখন সে তার ইকুইভ্যালেন্ট এনার্জির একটা ইলেকট্রনকে রিমুভ করে দিচ্ছে। সেটাকেই ফটো ইলেকট্রিক এফেক্ট নাম দেওয়া হলো। এবার এই যে ডিসক্রিট প্যাকেট অফ লাইট এনার্জি, তার ফলে কি হলো যে লাইট এনার্জিকেও কনসিডার করা হলো একটা ডিসক্রিট প্যাকেট অফ লাইট এনার্জি হিসেবে। এই প্রত্যেকটা প্যাকেটের নাম দেওয়া হলো ফোটন। ফোটন হলো এই যে লাইট এনার্জি তার ইউনিট। এবং এই যে লাইট এনার্জি এসে হিট করছে একটা মেটেরিয়ালকে এবং সেই মেটেরিয়ালটা থেকে একটা ইলেকট্রন রিমুভ হচ্ছে,
কিন্তু যে কোনো ধরনের এনার্জি দিয়ে হিট করলে কিন্তু ইলেকট্রন বেরোবে না। কিছু কম এনার্জির যদি এসে, কারণ ইলেকট্রন যখন অ্যাটমের মধ্যে রয়েছে তখন তার একটা বাইন্ডিং ফোর্স আছে, তার মানে যে লাইট এনার্জিটা দিয়ে মেটেরিয়ালকে হিট করতে হবে সেটা সেই বাইন্ডিং এনার্জির সঙ্গে সমান হতে হবে অথবা বাইন্ডিং এনার্জির থেকে বেশি হতে হবে, তবেই একমাত্র কিন্তু ফোটন গিয়ে হিট করলে একটা ইলেকট্রনকে ওই অ্যাটমের বাইন্ডিং এনার্জি ব্রেক করে বার করতে পারবে। তার ফলে একটা মিনিমাম এনার্জির দরকার হলো, যে কত মিনিমাম এনার্জি একটা ফোটন এসে হিট করলে একটা ইলেকট্রন রিমুভ হবে। সেই মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম আ মেটেরিয়াল ইজ নোন অ্যাজ দ্য ওয়ার্ক ফাংশন। তার মানে ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটেরিয়াল কি বলছে, যে মিনিমাম এনার্জিটা দরকার একটা ইলেকট্রনকে সেই মেটেরিয়াল থেকে রিমুভ করবার জন্য, সেই মিনিমাম এনার্জিটাকেই বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন অফ দ্যাট মেটেরিয়াল। প্রত্যেকটা মেটেরিয়ালের ওয়ার্ক ফাংশন কিন্তু আলাদা, কারণ প্রত্যেকটা মেটেরিয়ালের অ্যাটমের বাইন্ডিং ফোর্স আলাদা, তার ফলে প্রত্যেকটা মেটেরিয়ালের ওয়ার্ক ফাংশন আলাদা। এতক্ষণ ধরে আমরা যা কোয়ান্টাম মেকানিক্স এর আলোচনা করলাম সেখানে হচ্ছে কি যে পার্টিকেল হিসেবেই কনসিডার করা হয়েছিল ইলেকট্রনকে, বা ওই এনার্জির যে কোয়ান্টা গুলো সেগুলোকেও পার্টিকেল হিসেবেই ডিসক্রিট এনার্জি প্যাকেট হিসেবে কনসিডার করা হয়েছিল। নতুন আইডিয়া 1924 সালে লুইস ডি ব্রগলি দিলেন, যেটা তার পস্টুলেটের ক্ষেত্রে বলা হলো, সেটা হলো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তার মানে কি, যে একটা মেটেরিয়াল বা একটা পার্টিকেল তার ওয়েভ নেচারও থাকতে পারে, তার পার্টিকেল নেচারও থাকতে পারে। তিনি কি প্রপোজ করলেন, দ্যাট পার্টিকেলস আর বান্ডেলস অফ ওয়েভস দ্যাট মুভ উইথ আ গ্রুপ ভেলোসিটি এন্ড হ্যাভ অ্যান এফেক্টিভ মাস। গ্রুপ ভেলোসিটিতে যেহেতু সে মুভ করছে তার মানে তার ওয়েভ নেচার রয়েছে, আর যেহেতু তার এফেক্টিভ মাস রয়েছে তাহলে তার পার্টিকেল নেচার রয়েছে। The momentum of particle can be expressed as p is equal to h by lambda। তার মানে কি, যে মোমেন্টামটা, সেই মোমেন্টামটা ইনভার্সলি প্রপোর্শনাল হলো ওয়েভলেন্থের সাথে। এই ওয়েভলেন্থটা কি, এই ওয়েভলেন্থটা পরিচিত হলো ডি ব্রগলি ওয়েভলেন্থ হিসেবে, এবং প্রত্যেক মেটেরিয়ালের বা প্রত্যেক পার্টিকেলের আলাদা আলাদা ডি ব্রগলি ওয়েভলেন্থ থাকলো, যেটা মোমেন্টামের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু এই পস্টুলেশন বা এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির যে হাইপোথেসিসটা, সেই হাইপোথেসিসটা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেবল কোয়ান্টাম মেকানিক্স এর জন্য। ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু এইটার কোনো ভ্যালু নেই, কারণ ক্লাসিক্যাল মেকানিক্সে যে পার্টিকেল বা যে ম্যাটার গুলো নিয়ে ডিল করা হয় সেগুলোর মোমেন্টাম অনেক হাই, যেটার জন্য তার করেসপন্ডিং তাহলে ওয়েভলেন্থকে একদমই কম হতে হবে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে যে পার্টিকেল গুলো নিয়ে আমরা ডিল করছি, সেই কোয়ান্টাম মেকানিক্স এর পার্টিকেল গুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, এটসেট্রা, যেগুলোর মাস যেটা মোমেন্টামের মধ্যে থাকে সেই মাসটা হলো কত, 10⁻³ কেজি তার এসআই ইউনিটে। তাহলে এই অর্ডারের যে ভ্যালুটা, সেখানে আমরা এই ওয়েভলেন্থের একটা এক্সিস্টেবল ভ্যালু পাই। কিন্তু যখন আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে যে মেটেরিয়াল গুলো নিয়ে ডিল করি সেগুলোর মাস হচ্ছে কেজি বা কেজির থেকেও বেশি, সেক্ষেত্রে তার যে ওয়েভলেন্থ বা ডি ব্রগলি ওয়েভলেন্থ হবে সেই ম্যাটারের, সেটা একদমই নেগলিজেবল। তার জন্য ক্লাসিক্যাল ফিজিক্সে কিন্তু এই ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি একদমই অ্যাপ্লিকেবল নয়। এরপরে আসছে 1927 খ্রিস্টাব্দে হাইজেনবার্গ বলে একজন জার্মান সায়েন্টিস্ট, তিনি কি বললেন, তার যে প্রিন্সিপালটা তিনি বললেন সেটাকে বলা হয় হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালে তিনি বললেন যে ইট ইজ ইম্পসিবল টু সাইমালটেনিয়াসলি ডেসক্রাইব উইথ অ্যাবসলিউট অ্যাকুরেসি দ্য পজিশন এন্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল। তার মানে একটা পার্টিকেলের পজিশন এবং মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি অ্যাকুরেটলি আমরা ক্যালকুলেট বা আইডেন্টিফাই করতে পারছি না। এই আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে, যদি আনসার্টেনটি ইন দ্য মোমেন্টাম অফ দ্যাট পার্টিকেল ইজ ডেল্টা পি হয় এবং আনসার্টেনটি ইন দ্য পজিশন ইজ ডেল্টা এক্স হয়, তার মানে আনসার্টেনটি মোমেন্টামের আনসার্টেনটি যদি ডেল্টা পি হয় এবং পজিশনের আনসার্টেনটি যদি ডেল্টা এক্স হয়, তাহলে ডেল্টা পি ইনটু ডেল্টা এক্স ইজ কম্পারেবল টু দ্য এইচ কাট। এইচ কাটের ভ্যালু হচ্ছে কি, রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটাকে আমরা ক্যালকুলেট করছি h/2π দিয়ে। সুতরাং আমরা এইটার ক্ষেত্রেও বুঝতে পারছি যে যদি আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে এই ভ্যালুটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, এই প্রিন্সিপালটা, তাহলে কিন্তু সেটার ভ্যালু কোনোদিনই এইচ কাটের কাছাকাছি হবে না, কারণ ডেল্টা পি বা ডেল্টা এক্স এর ভ্যালু ক্লাসিক্যাল ফিজিক্সে অনেক বেশি।
তার জন্য এটাও শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্স এর জন্যই অ্যাপ্লিকেবল। কোয়ান্টাম মেকানিক্স এর কনসেপ্টটা ক্লাসিক্যাল মেকানিক্স এর থেকে আলাদা হলেও ক্লাসিক্যাল মেকানিক্স এ যে আমরা শক্তির নিত্যতা সূত্র বা কনজারভেশন অফ এনার্জি পাই, সেই কনজারভেশন অফ এনার্জির থেকে কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল গুলো আলাদা নয়, তারাও কিন্তু এই কনজারভেশন অফ এনার্জির লটা মেনটেন করে চলে। সেইটাই প্রথম ফর্মুলেট করেছিলেন 1926 সালে আইরিশ সায়েন্টিস্ট আরউইন শয়ডিঙ্গার, যেটা ওয়েভ মেকানিক্স নামে পরিচিত। তার ওয়ান ডাইমেনশনাল নন রিলেটিভিস্টিক শয়ডিঙ্গারস ওয়েভ ইকুয়েশনটা এখানে দেখানো রয়েছে, যে ওয়েভ ইকুয়েশনটা দেখা যাচ্ছে যে ওয়েভ যেটা রয়েছে ওয়েভ ফাংশন, সেটা হলো কি সাই অফ এক্সটি। সাই হচ্ছে ওয়েভ ফাংশনটা, যেটা কি বলছে সাই ইজ এ ফাংশন অফ এক্স কমা টি। এক্স হলো তার স্পেস এবং টি হচ্ছে তার টাইম। তার মানে ওয়েভ ফাংশনটা পজিশন এবং টাইম দুটোর উপরই ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে তার ফর্মুলেশনটা কি হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু সাই ডেল এক্স টু প্লাস ভি অফ এক্স সাই এক্স ইকুয়ালস টু আই এইচ কাট ডেল সাই ডেল টি। রাইট সাইডটা টাইম ডিপেন্ডেন্ট আর লেফট সাইডটা হচ্ছে পজিশন বা স্পেস ডিপেন্ডেন্ট। এই ফর্মুলেশনটা কিসের? এই ফর্মুলেশনটা আমি প্রথমেই আলোচনা করার শুরুতেই বললাম একটা কথা, সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। এই ফর্মুলাটাও কনজারভেশন অফ এনার্জি, কারণ লেফট হ্যান্ড সাইডে যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রয়েছে প্রথমে কাইনেটিক এনার্জি, তারপরে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি পার্ট হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু সাই ডেল এক্স টু, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ভি। আর রাইট সাইডে রয়েছে কি টোটাল এনার্জি। তার মানে একটা ওয়েভ বা একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু দ্য টোটাল এনার্জি অফ দ্যাট পার্টিকেল। এরপরে আমরা যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট শয়ডিঙ্গার ওয়েভ ইকুয়েশনকে কনসিডার করি, টাইমের পার্টটাকে রিমুভ করে দিয়ে, তাহলে আমরা পাচ্ছি কি মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু সাই ডেল এক্স টু প্লাস ভি এক্স সাই এক্স ইকুয়ালস টু ই ইন্টু সাই এক্স। ই রিপ্রেজেন্ট করছে টোটাল এনার্জিকে, আর লেফট হ্যান্ড সাইডে প্রথম টার্মটা হচ্ছে কাইনেটিক এনার্জি, সেকেন্ড টার্মটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আমরা এইবার আলোচনা করব ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েভ প্রবলেম, যেটা শ্রয়ডিঙ্গারের ওয়েভ ইকুয়েশনের উপর বেস করে আমরা ক্যালকুলেট করব। ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েভ প্রবলেমটা অনেক সময় পার্টিকেল ইন আ বক্স প্রবলেমও বলা হয়। সেটা কিছুই না, একটা নর্মাল আমরা চারপাশে যা দেখতে পাচ্ছি, একটা বক্সের মধ্যে যদি কোনো বল বা মার্বেল থাকে, তাহলে সেটার কি ব্যাপার যে বক্সের মধ্যে সেটা যখন রয়েছে স্থিতাবস্থায় তার পোটেনশিয়াল এনার্জি একেবারে জিরো, তাকে আমাদেরকে সাফিসিয়েন্ট একটা এনার্জি দিতে হবে, তবেই সে কিন্তু এই বক্সের যে চারপাশটা রয়েছে উঁচু, সেই উঁচু কানাটাকে ক্রস করে সে বেরোতে পারবে। এখানেও সেই একই ব্যাপার। রিজিয়ন 2 টা হচ্ছে যেখানে ওই ওয়েভটা বা ওই পার্টিকেলটা কনফাইন্ড অবস্থায় রয়েছে, আর রিজিয়ন 1 আর 3 হচ্ছে তার চারপাশটা, যেখানটা আমাদের এই নর্মাল বক্সের ক্ষেত্রে যেমন চারপাশটার উঁচু জায়গাটা, যেখানে বা যদি কোনো ওয়েল আমরা কনসিডার করি, তো ওয়েলের চারপাশের যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে রিজিয়ন 1 আর রিজিয়ন 3, আর ওয়েলের মাঝখানটা যেটা সেটা হলো রিজিয়ন 2, যেখানে ওই মার্বেল বা বলটা রয়েছে বা কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে পার্টিকেলটা রয়েছে। তাহলে এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শয়ডিঙ্গারের যে ওয়েভ ইকুয়েশনটা, সেই ইকুয়েশন থেকে আমরা ইকুয়েশনটাকে জাস্ট একটু রিমডিফাই করলে কি লিখতে পাচ্ছি, যে মাইনাস ডেল টু সাই ডেল এক্স টু প্লাস 2 ইন্টু এম বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি এক্স ইন্টু সাই এক্স ইকুয়ালস টু 0। এই হয়ে গেল ইকুয়েশনটা। এবারে যেহেতু ওই ওয়েভ বা পার্টিকেলটা আমাদের রিজিয়ন 2 এর মধ্যে আছে, আর রিজিয়ন 1 এবং 3 এর মধ্যে ওয়েভ বা পার্টিকেলটা এক্সিস্ট করছে না, সেই জন্য তাহলে আমরা ধরে নিতে পারি ওয়েভ ফাংশনটা রিজিয়ন 1 এবং রিজিয়ন 3 0। তার জন্য আমরা লিখছি কি সাই অফ এক্স ইকুয়ালস টু 0 ফর রিজিয়ন 1 এন্ড রিজিয়ন 3। আর রিজিয়ন 2 এর ক্ষেত্রে তাহলে কি হলো, যেহেতু রিজিয়ন 2 এ সেই পার্টিকেলটার পোটেনশিয়াল এনার্জি 0, তার ফলে আমরা ওই শ্রয়ডিঙ্গারের ওয়েভ ইকুয়েশনটাকে মডিফাই করে আরো ফার্দার মডিফিকেশনের পরে আমরা লিখতে পাচ্ছি কি যে মাইনাস ডেল টু সাই ডেল এক্স টু প্লাস 2m ইন্টু ই ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ইন্টু সাই এক্স ইকুয়ালস টু 0।
আমরা আগের স্লাইডের যে লাস্ট ইকুয়েশনটা পেয়েছি, যে রিজিয়ন 2 এর টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, সেই ওয়েভ ইকুয়েশনটাকে সলভ করলে আমরা ওয়েভ ফাংশনের ভ্যালুটা পাচ্ছি। ওয়েভ ফাংশনের ভ্যালুটা হচ্ছে কি, যে psi of x equals to root under of 2 by L into sin function of root under of 2me divided by h cut into x। L হলো width of the potential well, আর m হচ্ছে সেই পার্টিকেলটা, তার মাস, আর ই হলো এনার্জি। ই এর ভ্যালুটা ডিসক্রিট, যেটা আমরা পাচ্ছি কি, যে ই ইকুয়ালস টু en ইকুয়ালস টু h কাট স্কয়ার বাই টুয়াইস m ইনটু n স্কয়ার পাই স্কয়ার বাই l স্কয়ার। তার মানে ই কার কার উপর ডিপেন্ড করছে, বা এনার্জিটা ডিপেন্ড করছে হচ্ছে n এর উপরে। মানে n যেখানে ডিসক্রিট ভ্যালু গুলো চেঞ্জ হবে, মানে যেটা আমরা আগের স্লাইড গুলোতে ডিসকাস করেছি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর ভ্যালু 1 2 3 4 এইরকম ভাবে যে চেঞ্জ হচ্ছে, সেটার সঙ্গে সঙ্গে ই এর ভ্যালুটাও চেঞ্জ হবে, এবং কি n এর স্কয়ার এর সঙ্গে এটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর অপর দিকে হচ্ছে এল, এল হচ্ছে উইথ অফ দা ওয়েল। তার মানে ওয়েল এর উইথ যত কমবে তত কিন্তু এনার্জির গ্যাপটা তত বাড়বে, এবং ই এর ভ্যালুগুলো তত বাড়তে থাকবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিসই পাচ্ছি, সেটা হলো যে যেহেতু এনার্জি হচ্ছে ডিসক্রিট, তার মানে এই যে ইলেকট্রন গুলো, সেই ইলেকট্রন বা কোনো পার্টিকেল যে এই পোটেনশিয়াল ওয়েলের মধ্যে রয়েছে, সে কিন্তু যে কোনো ধরনের এনার্জি হোল্ড করতে পারে না। তাকে কিন্তু এই ডিসক্রিট ভ্যালু, মানে E1 E2 E3 E4 এই ভ্যালুগুলোকেই কনসিডার করতে হবে। সে আর অন্য কোনো ভ্যালুর এনার্জি হোল্ড করে এই ওয়েলের মধ্যে এক্সিস্ট করতে পারবে না। এইখানেই কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর কনসেপ্টটা ক্লাসিক্যাল মেকানিক্স এর সঙ্গে আরেকবার ক্ল্যাশ করছে। তার কারণ হচ্ছে কি, ক্লাসিক্যাল ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্সে এনার্জিকে ধরা হয় কন্টিনিউয়াস, যেটা আমি আগেও বলেছিলাম। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স কি বলছে, এই ফর্মুলা থেকে পাওয়া যাচ্ছে যে এনার্জি আর ডিসক্রিট, এবং এই পজিশন গুলোতে, মানে n is equal to 1 n is equal to 2 n is equal to 3, এই পজিশন গুলোতে যদি সেই পার্টিকেল না থাকে, তাহলে সেই পার্টিকেলের এক্সিস্টেন্স কোয়ান্টাম মেকানিক্স কনসিডার করে না। এইবার আমরা শুরু করব এনার্জি ডিস্ট্রিবিউশন ইন অ্যান আইসোলেটেড অ্যাটম। যদিও আমরা ক্রিস্টাল নিয়ে কাজ করব, কিন্তু ক্রিস্টালের স্ট্রাকচারটা বোঝার আগে আইসোলেটেড একটা অ্যাটমের স্ট্রাকচার বোঝা দরকার। এটা সুবিধে হবে পরবর্তীকালে ক্রিস্টালের স্ট্রাকচারটা বুঝতে গেলে। তাহলে আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে কি কি কনসিডার করেছি আমরা? প্রথম কথা হচ্ছে, এই ছবিতে যেটা দেখা যাচ্ছে, যেটা ব্লু ডট দিয়ে দেখানো হয়েছে, ব্লু সার্কেলটা, সেইটা দেখাচ্ছে হচ্ছে পজিশন অফ দ্য নিউক্লিয়াস। এইখানে নিউক্লিয়াসটার পজিশন রয়েছে, এবং পোটেনশিয়াল এনার্জি এবার কিভাবে আমরা ক্যালকুলেট করব। ফার্স্ট হচ্ছে অ্যাটমিক নাম্বার হলো Z, এবং টোটাল পজিটিভ চার্জ যেটা রয়েছে সেটা হলো Z ইন্টু ই। ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, আর যেহেতু ইলেকট্রন এবং প্রোটনের চার্জ যেহেতু সমান থাকে, সেই জন্য আমরা ইলেকট্রনিক চার্জ হচ্ছে ই, এবং টোটাল পজিটিভ চার্জ কি, Z, যেহেতু অ্যাটমিক নাম্বার Z ইন্টু ই। এরপরে এট এ ডিস্টেন্স অফ r, r ডিস্টেন্সে গিয়ে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা কত হচ্ছে, v of r equals to z into e divided by 4 pi epsilon naught into r। আর পোটেনশিয়াল এনার্জি অফ এন ইলেকট্রন, এটা হলো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। এবার ইলেকট্রনের যে পোটেনশিয়াল এনার্জি রয়েছে ওই r ডিস্টেন্সে গিয়ে, সেটার ভ্যালু ক্যালকুলেট করবার জন্য কি করতে হয়, ep of r equals to minus e into v of r। কেন মাইনাস আসছে, কারণ ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, তাই জন্য আমরা ওটাকে মাইনাস ই ইন্টু ভি অফ আর ইকুয়ালস টু মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর। এপসাইলন নটটা হচ্ছে পারমিটিভিটি, ভ্যাকুয়ামের পারমিটিভিটিকে আমরা ডিনোট করছি এপসাইলন নট দিয়ে। এইবারের ব্যাপারটা যেটা আমরা ফিগার থেকে পাচ্ছি বা ফর্মুলা থেকেও পাচ্ছি, সেটা যেহেতু ভি এবং ইপি, তার মানে হলো কি, যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দা আর। দুটোই আর এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তার ফলে আর যত বাড়বে, তবে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া হবে, ততই ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা ক্রমশ জিরোর দিকে চলে যাবে। তার মানে আর টেন্ডস টু ইনফিনিটি মিন্স ভি অফ আর এবং ইপি অফ আর টেন্ডস টু জিরো। এবার আমরা প্রথম
টু আইডেন্টিক্যাল অ্যাটমিক সিস্টেম নিয়ে আগে দেখ যে কিরকম ভাবে তার পোটেনশিয়াল এনার্জির ডিস্ট্রিবিউশনটা পাওয়া যায়। যখন টু আইডেন্টিক্যাল অ্যাটমিক সিস্টেম কনসিডার করছি তার মানে হলো দুটো আইডেন্টিক্যাল অ্যাটম পাশাপাশি রয়েছে। দুটো আইডেন্টিক্যাল অ্যাটমের প্রত্যেকটার ক্ষেত্রেই যে ডি হচ্ছে তাদের নিউক্লিয়াসের টোটাল চার্জ, কারণ আগেরটাতে আমরা বলেছি জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার আর ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ। এবারে দুটো অ্যাটমের দুটো আলাদা পোটেনশিয়াল এনার্জির প্রোফাইল রয়েছে, কিন্তু মাঝখানের অংশটা দেখা যাচ্ছে কি যে দুটো যখন নিউক্লিয়াস পাশাপাশি রয়েছে তখন দুজনের পোটেনশিয়াল এনার্জি একটা একটার উপরে একটা ইম্প্যাক্ট ফেলছে। তার ফলে মাঝখানের অংশের যে পোটেনশিয়াল এনার্জি বা কমন রিজিয়নের পোটেনশিয়াল এনার্জিটা বার করতে গেলে সেটা আমাদেরকে কিভাবে বার করতে হবে, যে নেট পোটেনশিয়াল এনার্জি অবটেন ফ্রম দ্য সাম অফ দ্য পোটেনশিয়াল এনার্জিস ডিউ টু দ্য টু নিউক্লিয়াই। তার মানে মাঝখানের অংশের যে পোটেনশিয়াল এনার্জিটা আমরা বার করছি সেটা হচ্ছে বাকি দুটো যে পোটেনশিয়াল এনার্জি তাদের যোগফল। আমরা অরিজিনাল পোটেনশিয়াল এনার্জি প্রোফাইলটা হালকা ব্লু ডট দিয়ে দেখিয়েছি, আর যেটা তাদের সাম হওয়ার পরে যে নেট পোটেনশিয়াল এনার্জিটা পাওয়া যাচ্ছে যেটা সলিড ব্লু কালারে দেখানো হয়েছে। এবং এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে যখন সেটা আইসোলেটেড অ্যাটম থাকছে তখন তার যে পোটেনশিয়াল এনার্জি ডিস্ট্রিবিউশন রয়েছে, যখন সেটা দুটো আইডেন্টিক্যাল অ্যাটম পাশাপাশি চলে আসছে তখন তার পোটেনশিয়াল এনার্জি ডিস্ট্রিবিউশন কিন্তু পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কিছুটা কমে যাচ্ছে আইসোলেটেড অ্যাটমের জন্য, আইসোলেটেড অ্যাটমের থেকে। তার কারণ হচ্ছে দুটো অ্যাটমের সাম রয়েছে, দুটো অ্যাটমের পোটেনশিয়াল এনার্জি, তাই জন্যই এর ভ্যালুটা কিছুটা কমে যাচ্ছে। এরপরে আমরা যখন ক্রিস্টালাইন স্ট্রাকচারের দিকে যাব তখন কি দেখা যাবে যে এই রকমই দুটো আইডেন্টিক্যাল অ্যাটম না থেকে অসংখ্য আইডেন্টিক্যাল অ্যাটম পাশাপাশি রয়েছে এবং তাদের প্রত্যেকেরই তার নেবারহুডে যে দুটো অ্যাটম রয়েছে সেই নেবারহুডের অ্যাটম গুলোর উপরে তাদের পোটেনশিয়াল এনার্জির একটা এফেক্ট পড়ছে। তার ফলে এখানকার পোটেনশিয়াল এনার্জির যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা দেখা যাচ্ছে কি যে একটা হাম্প লাইক স্ট্রাকচার তৈরি করছে এবং একমাত্র যেটা বাউন্ডারিতে রয়েছে যে অ্যাটমটা সেই বাউন্ডারিতে যে অ্যাটমটা রয়েছে তার পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট অবধি যেতে পারে, তার আগের গুলো কোনোটারই পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট অবধি যেতে পারে না, যেটা সিরিজ অফ হাম্প স্ট্রাকচার তৈরি করছে। আর বাউন্ডারির যে অ্যাটমটা তার পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট অবধি যাচ্ছে এবং সেখানে ওটা ইনফাইনাইট যখনই যাচ্ছে তখনই তার পোটেনশিয়াল এনার্জি জিরোর দিকে টার্ন নিচ্ছে। আমরা আগের স্লাইডে দেখতে পেলাম যে মাল্টি ইকুইস্পেসড যে সিস্টেম, মাল্টি ইকুইস্পেস সিস্টেম কিসে লাগছে, ক্রিস্টালাইন স্ট্রাকচারের ক্ষেত্রে লাগছে। কেন? তার কারণ হচ্ছে এখানে এক একটা প্লেনের মধ্যে যে পিরিয়ডিক্যালি অ্যাটম গুলো পরপর রয়েছে তাহলে তখন সেখানে কোনো ফ্রি ইলেকট্রন যখন মুভ করার চেষ্টা করে তখন সে কি দেখতে পাচ্ছে বা সে ফিল করতে পারছে কি যে একটা পিরিয়ডিক্যালি পোটেনশিয়াল এনার্জিকে সে কিন্তু ফিল করতে পারে যখন সে মুভ করছে। এবং সেই আইডিয়াটাই প্রথম প্রপোজ করেছিল র্যালফ ক্রনিক এবং উইলিয়াম পেনি নামের দুজন সায়েন্টিস্ট। তাদের নামেই এই মডেলটার নাম হয় ক্রনিক পেনি মডেল। সেই মডেলে তারা কি প্রপোজ করেছিল যে ইলেকট্রনস ইনসাইড দ্য মেটাল ক্রিস্টাল ফিল পিরিয়ডিক পোটেনশিয়াল। তার কারণ হচ্ছে কি যে ক্রিস্টালের মধ্যে যেহেতু অ্যাটম গুলো পিরিয়ডিক্যালি থাকে তার ফলে তাদের পোটেনশিয়াল এনার্জির বেরিয়ারটাও পিরিয়ডিক এবং তার ফলে ইলেকট্রন যখন ভেতরে মুভ করার চেষ্টা করছে ফ্রিলি তখন সে একটা পিরিয়ডিক পোটেনশিয়ালকে ফিল করতে পারবে। এবং এই ক্রনিক পেনি মডেল আবার ওয়ান ডাইমেনশনাল ক্রিস্টাল মডেল বা 1D ক্রিস্টাল মডেল অথবা পিরিয়ডিক পোটেনশিয়াল মডেল নামেও পরিচিত। আর কি বলছে, দ্য পিরিয়ডিসিটি ডিপেন্ডস অন দ্য ল্যাটিস অফ দ্য ক্রিস্টাল। এটা তো সহজেই বোঝা যাচ্ছে যে পিরিয়ডিসিটিটা ক্রিস্টালের ল্যাটিস মানে ল্যাটিস ডিসটেন্স বা ল্যাটিস কনস্ট্যান্টের উপরে ডিপেন্ড করছে এবং ল্যাটিস কনস্ট্যান্টের ভ্যালু যেরকম হবে পিরিয়ডিসিটি সেই রকম ভাবে চেঞ্জ হবে। এবং এক্ষেত্রে যেটা মেন ধরা হয় বা কনসিডার করা হচ্ছে সেখানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জিকে আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল এনার্জি হিসেবে কনসিডার করেছি এবং এর মধ্যে ইলেকট্রনের বিহেভিয়ার বুঝবার জন্য যেটা মেন ইউজ করা হয় সেটা হলো ওয়ান ডাইমেনশনাল শ্রয়েডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। সেই ওয়ান ডাইমেনশনাল শ্রয়েডিঙ্গার ওয়েভ ইকুয়েশন ইউজ করে আমরা ক্রনিক পেনি মডেলে ইলেকট্রনের মুভমেন্ট এবং ইলেকট্রনের যে ক্যারেক্টারিস্টিক্স বুঝি এবং
এই ক্রনিক পেনি মডেলটা মেনলি ইউজ হয় হচ্ছে কি, যে কিভাবে এনার্জি ব্যান্ড ফরমেশন হচ্ছে, কিভাবে ব্যান্ড গ্যাপ পাওয়া যাচ্ছে, সেইগুলো ক্যালকুলেট করবার জন্য। এখানে আমি জিসটা বললাম, কিন্তু যে কোনো স্ট্যান্ডার্ড বইতেই এই ক্রনিক পেনি মডেল এবং সেখান থেকে কিভাবে ব্যান্ড গ্যাপ তৈরি করা হয় সেই জিনিসটা ইলাবোরেটলি দেখানো আছে। ক্রনিক পেনি মডেল ক্রিস্টালের জন্য সলভ করবার ক্ষেত্রে আমাদের মেন যেটা দরকার হয় সেটা হচ্ছে ব্লোস থিওরাম। কারণ কি, যে ইন ক্রিস্টালাইন মেটেরিয়াল ল্যাটিসেস আর পিরিয়ডিক। কারণ ক্রিস্টালের ক্ষেত্রে ল্যাটিস গুলো পিরিয়ডিক হয়, যে সেটা যদি পিরিয়ডিসিটি না থাকতো তাহলে সেটা পলিক্রিস্টালাইন হতে পারতো অথবা অ্যামরফাস হতে পারতো। এবার ব্লস থিওরেমে কি বলা হচ্ছে, ফর এ পিরিয়ড অফ এ the periodic potential function is psi of r equals to exponential of ikr into u of r. u of r যে ফাংশনটা, যেখানে u ফাংশনটা হচ্ছে ডিপেন্ডস অন r, সেটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন। সেই পিরিয়ডিক ফাংশনকে আমরা কিভাবে বলছি, যে u of r plus a equals to u of r. a হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট, যেটা আমরা আগেই বলেছি, বা এখানে যেটা বলছে কি, যে পিরিয়ডিক পোটেনশিয়াল ফাংশন পিরিয়ডটা হচ্ছে a। আর এক্সপোনেনশিয়াল টার্মটা কি, এক্সপোনেনশিয়াল টার্ম রিপ্রেজেন্ট দা প্লেন ওয়েভ। প্লেন ওয়েভের জন্যই এখানে এক্সপোনেনশিয়াল টার্মটা ব্যবহার করা হচ্ছে। এই এক্সপোনেনশিয়াল টার্মের মধ্যে i হচ্ছে ইমাজিনারি নাম্বার, k যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট অফ মোশন, আর r হচ্ছে ডিসটেন্স। এইবার আমরা শুরু করব এনার্জি লেভেলের ডিস্ট্রিবিউশন। প্রথম আমরা আইসোলেটেড অ্যাটমের এনার্জি লেভেল কিরকম থাকে সেই জিনিসটা দেখছি। আমরা পার্টিকেল ইন এ বক্স প্রবলেম অথবা ওয়ান ডাইমেনশনাল যে শ্রোডিঙ্গার ইকুয়েশনের ওয়েভের ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের জন্য যে প্রবলেমটা আমরা সলভ করলাম, সেই প্রবলেম সলভ করে আমরা কি পেলাম, যে দুটো জিনিস পেয়েছি। এক হচ্ছে নেট এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, যেটা শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন বলছে। আর দু নম্বর যেটা পাচ্ছি কি, যে এনার্জি লেভেলস আর ডিসক্রিট। এই ছবিতেও তাই দেখা যাচ্ছে যে এনার্জি লেভেল গুলো ডিসক্রিট, এবং নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছে তত এনার্জি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। প্রথমটা হচ্ছে 1s, দ্বিতীয়টা হচ্ছে 2s, তারপরে 2p, তারপরে 3s, এরকম করে আস্তে আস্তে ক্রমশ বাড়ছে। এই তো গেল হচ্ছে যে আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে কিরকম ভাবে এনার্জি লেভেলটা তৈরি হয়। কিন্তু যখন আমরা দুটো আইডেন্টিক্যাল অ্যাটমকে পাশাপাশি রাখছি, তখন তাহলে কি হবে, যে দুটোর ক্ষেত্রেই একই পজিশনে এনার্জি লেভেল রয়েছে, কিন্তু আমরা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে কি জানতে পারছি, যে চারটে কোয়ান্টাম নাম্বার কখনোই দুটো ইলেকট্রনের একই হতে পারে না। তার ফলে এক্ষেত্রে যেটা দেখা যায়, যে এনার্জি লেভেলটা সামান্যভাবে স্প্লিট করে যাচ্ছে, স্প্লিট করে গিয়ে দুটো আলাদা এনার্জি লেভেল তৈরি হচ্ছে, যেটা আমরা এই ছবিতে দেখাচ্ছি। এরপরে যখন আমরা ক্রিস্টালাইন স্ট্রাকচারের ক্ষেত্রে কনসিডার করব, তখন কি হচ্ছে, তখনও তো যেহেতু পাশাপাশি থাকার জন্য সেম এনার্জি লেভেল এবং সেম কোয়ান্টাম নাম্বার পাওয়া যাচ্ছে, যেটা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালকে সাপোর্ট করছে না। তার ফলে সেক্ষেত্রেও কিন্তু এই এনার্জি লেভেল গুলো পাশাপাশি থেকে সামান্যভাবে স্প্লিট করতে থাকে। এবার যত নাম্বার অফ অ্যাটম বাড়ছে তত স্প্লিটিং এর সংখ্যা বাড়ছে, এবং স্প্লিটিং এর সংখ্যা বাড়ার ফলে সেইগুলো এত কম এনার্জির গ্যাপে গ্যাপে স্প্লিট হচ্ছে যে তারা একটা ব্যান্ড ফরমেশন করছে, যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা কি দেখাচ্ছে, আইসোলেটেড অ্যাটম, তার ফলে একটা করেই এনার্জি লেভেল রয়েছে। দ্বিতীয় ছবিটায় যেহেতু দুটো আইডেন্টিক্যাল অ্যাটম, তাই জন্য ওটা স্প্লিট করেছে দুটোতে, দুটো আলাদা লেভেল বোঝা যাচ্ছে। কিন্তু 3 নম্বরের যে ছবিটা, যেখানে আমরা ক্রিস্টালাইন স্ট্রাকচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে এই এনার্জি লেভেল গুলো এত সংখ্যক ভাবে স্প্লিট করেছে, যে তার ফলে তারা এত কম গ্যাপে গ্যাপে স্প্লিট করেছে যে আমরা সেপারেটলি বা ডিসক্রিট ভাবে বুঝতে পারছি না। তারা কি করেছে, একটা করে ব্যান্ড ফর্ম করেছে, একটা করে ব্ল্যাক ব্যান্ড উপরে আর একটা করে ব্ল্যাক ব্যান্ড তলায়। আগের স্লাইডটায় আমরা যেভাবে এনার্জি ব্যান্ড ফরমেশনের কথাটা বললাম, এখানে সেটাই ক্লিয়ারলি দেখানো হচ্ছে। এখানে প্রথমে আমরা দেখাচ্ছি বাঁদিকে আইসোলেটেড অ্যাটম, আর তার পাশেরটায় দেখানো হচ্ছে একটা ক্রিস্টালাইন সলিড। আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে কি, একটা অ্যাটম রয়েছে, তার এনার্জি ব্যান্ডটা দেখা যাচ্ছে 1s, 2s, 2p, একদম ডিসক্রিট এনার্জি লেভেল গুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং এই ডিসক্রিট এনার্জি লেভেলের মাঝখানে রয়েছে একটা করে গ্যাপ। আর যখন আমরা ক্রিস্টালাইন সলিড দেখছি,
তখন কি হচ্ছে, একাধিক সংখ্যক অ্যাটম পাশাপাশি বসে রয়েছে, যার ফলে তাদের প্রত্যেকটার ডিসক্রিট এনার্জি পাশাপাশি থাকার জন্য তারা ওই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে একটা ব্যান্ড ফর্ম করছে। তার ফলে 1s এর জন্য একটা ব্যান্ড তৈরি হচ্ছে, 2s এর জন্য একটা ব্যান্ড তৈরি হচ্ছে, 2p এর জন্য আরেকটা ব্যান্ড তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা ব্যান্ডের মাঝখানে ঠিক যেমন আইসোলেটেড অ্যাটমের মধ্যে প্রত্যেকটা এনার্জি লেভেলের মাঝখানে একটা করে গ্যাপ রয়েছে, যে ফরবিডেন গ্যাপের মধ্যে কোনো ইলেকট্রন এক্সিস্ট করতে পারে না, সিমিলারলি ক্রিস্টালাইন সলিডের মধ্যে প্রত্যেকটা এনার্জি ব্যান্ডের মাঝখানে একটা করে ফরবিডেন গ্যাপ রয়েছে। এই ফরবিডেন গ্যাপের মধ্যেও কিন্তু কোনো ইলেকট্রন এক্সিস্ট করতে পারে না। এই ফরবিডেন গ্যাপটাকে ফরবিডেন গ্যাপও বলা যায় অথবা এনার্জি ব্যান্ড গ্যাপও বলা হয়। আমরা যখন এনার্জি ব্যান্ড ফরমেশন জানতে পারলাম, এবার জানতে হবে এই ব্যান্ড রিলেটেড তিনটে খুব ইম্পর্টেন্ট টার্ম। একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, 2 নম্বর হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর 3 নম্বর হচ্ছে ব্যান্ড গ্যাপ। এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড আর ব্যান্ড গ্যাপের পজিশনের উপর বেস করেই আমরা ক্রিস্টালাইন সলিডকে আরো ফার্দার ডিভাইড করতে পারি, যেটা মেটাল বা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর, এবং এইগুলোর কথাই আমরা পরবর্তী সেশনে আলোচনা করব। তাহলে আজকে যেটা আলোচনা করছি সেটা হলো কন্ডাকশন ব্যান্ড কি। কন্ডাকশন ব্যান্ড হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড এনার্জি ব্যান্ড, যেখানে ইলেকট্রন গুলো ফ্রিলি মুভ করতে পারে, কিন্তু এখানে ইলেকট্রন কিন্তু থাকে না। এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনকে নিয়ে যেতে হয়, এবং তখন ইলেকট্রন গুলো ফ্রিলি কেন মুভ করতে পারছে, কারণ যেহেতু এটা আনঅকুপাইড ব্যান্ড, তার ফলে এখানে ইলেকট্রন গুলো সহজেই মুভ করতে পারে যে কোনো দিকে। 2 নম্বর হলো ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কোনটা? হাইয়েস্ট অকুপাইড এনার্জি ব্যান্ড। অনেকগুলো ব্যান্ডই থাকে যেগুলো অকুপাইড, কিন্তু তার মধ্যে হাইয়েস্ট অকুপাইড যে ব্যান্ডটা সেটাকেই আমরা বলে থাকি ভ্যালেন্স ব্যান্ড, এবং যেটা কমপ্লিটলি ফিল্ড অবস্থায় থাকে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এবং কমপ্লিটলি ফিল্ড অবস্থায় থাকার জন্য এখানে কিন্তু কোনো ইলেকট্রন ফ্রিলি মুভ করতে পারে না, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বা টি ইজ ইকুয়াল টু 0 কে। এরপরে হলো ব্যান্ড গ্যাপ। এই কন্ডাকশন ব্যান্ড মানে আনঅকুপাইড লোয়েস্ট ব্যান্ড যেটা, সেইটার সঙ্গে অকুপাইড হাইয়েস্ট ব্যান্ড মানে ভ্যালেন্স ব্যান্ডের যে গ্যাপটা, সেইটাকেই বলা হয় হচ্ছে ব্যান্ড গ্যাপ। যে ফরবিডেন গ্যাপের কথা আগের স্লাইডে বললাম, যে দুটো ব্যান্ডের মাঝখানে একটা গ্যাপ থাকে যেটা ফরবিডেন গ্যাপ, যেখানে ইলেকট্রন কোনোভাবে এক্সিস্ট করে না। তার মানে ইলেকট্রন থাকবে ভ্যালেন্স ব্যান্ডে, অথবা সে যদি সাফিসিয়েন্ট এনার্জি অ্যাবজর্ব করতে পারে, সে চট করে তার বন্ডিং ব্রেক করে সে জাম্প করে চলে যায় হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে, কিন্তু মাঝখানে ফরবিডেন গ্যাপ বা ব্যান্ড গ্যাপের মধ্যে সে কিন্তু এক্সিস্ট করে না। নেক্সট পার্ট অফ দিস টপিক উইল কাম সুন। If this content is useful, please put a like and share it with others. And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.